আধা ঘন্টা আলটিমেটামে গোপালগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদল সমাবেশ করবে, মিছিল করবে, মিটিং করবে, কোনো ব্যাপারই না। আপনারা আপনাদের মিডিয়ার মধ্য দিয়েই আমি আমার ভিডিওগুলো পেয়েছি। আপনারা দেখেছেন যে স্বৈরাচার হাসিনার সময়ে যে আন্দোলন, সেই আন্দোলনে আমি যুবদল, আমাদের ছাত্রদলের ভাইয়েরা এই কোমলমতি শিশু বাচ্চাদেরকে সামনে নিয়ে, মনে করেন একজন থাকলে আমরা 10,000 লোক তাদেরকে সামনে নিয়ে দাঁড়া করায় রেখে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছি। ঠিক একইভাবে আমরা এই যে শহীদ মিনার জাতীয়তাবাদী ছাত্রদল উদারতা দেখিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। গোপালগঞ্জেও যদি জাতীয়তাবাদী ছাত্রদল তো বিপ্লবী বীরদের মতো সমাবেশ করে চলে এসেছে। আপনি যদি এখন বলেন আধা ঘন্টা আলটিমেটামে গোপালগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদল সমাবেশ করবে, মিছিল করবে, মিটিং করবে, কোনো ব্যাপারই না। সামনে আসার মতো কোনো সুযোগই নাই। এখন গোপালগঞ্জে একটা সেন্টিমেন্ট বুঝতে হবে। সেখানে স্বৈরাচার হাসিনার বাড়ি, স্বৈরাচার শেখ মুজিবুরের বাড়ি, ওর আশপাশের লোকজনগুলোকেও স্বৈরাতন্ত্র হিসেবেই, স্বৈরাচার হিসেবেই তারা সেট আপ। এই যে পিয়ার পদ্ধতিটা উনি আনলেন, পিয়ার পদ্ধতির, আমি কিন্তু পিয়ার পদ্ধতির পক্ষ বিপক্ষের লোক না, আমি বলছি আলোচনা হলো পিয়ার পদ্ধতির প্রথম প্রফিট হইল বা সুবিধা হইলই কারো ভোট বিফলে যায় না, নাম্বার 1। নাম্বার 2, সংসদে প্রত্যেক দলের প্রতিনিধি যাবে, মাঠে আন্দোলনটা থাকবে না, সব আলোচনা সংসদে হবে। আবার সরকার একটু দুর্বল হয়। এখন আপনি আসেন, যদি আমরা আজকে যে জায়গাটা যাচ্ছি, যে সংস্কারগুলো হবে, যে ঐক্যমত্য কমিশন যেগুলো করবে, সেগুলোকে নেক্সট পার্লামেন্ট পরবর্তী 2 বছরের মধ্যে এটাকে অ্যাপ্রুভাল দিবে, এরকম কথা আছে। পরবর্তী 2 বছরের মধ্যে যদি হয়, আর নির্বাচনের পদ্ধতি যদি পিয়ার সিস্টেম না হয়, একটা দল চলে যাবে পার্লামেন্টে, তখন বাকিরা যে স্বাক্ষর করলো, যে আমরা যে স্বাক্ষর করলাম এইটা আমরা অ্যাপ্রুভাল দিব, তারা তো থাকবেই না। তারা তো বলছেন সেই বাস্তবায়নের জায়গাটা অনিশ্চিত হয়ে যাবে, হবেই না, আমি নিশ্চিত করে দিচ্ছি। আপনি কোন অবাস্তব, আমি বলে দিচ্ছি হবেই না। নাম্বার 1, ক্ষমতার লড়াই, এখানে আদর্শের লড়াই নাই। ক্ষমতার লড়াই যেখানে, সেখানে আদর্শের লড়াই থাকে না। এবং এই কারণে আমাদের ক্ষমতায় যাওয়ার পদ্ধতিটাও জোরপূর্বক, এবং ক্ষমতায় যাওয়ার পর টিকে থাকাটাও জোরপূর্বক। আমি অতীত যা দেখছি, অন্তত 2-3টা নির্বাচন ছাড়া, যেগুলো 91, 96, 2001 এই পর্যন্ত যদি বলি, বাকিগুলো হইলো যাওয়ার পদ্ধতিটাও জোরপূর্বক। তার মানে সেন্টারে মারামারি হয়। এটার মানে কি? এটার মানে যাইতে হবে। আর যাওয়ার পর টিকে থাকাটাও জোরপূর্বক। বিগত 16 বছরে আমরা তাই দেখছি। মানে কি যাওয়া আসা 2 পর্বে মারামারি? ইনশাল্লাহ, আমার দেখা, আমি কেউ তো দ্বিমত করতে পারে, বাট আমি যেটা দেখছি সেটা বলছি। 3 নম্বর আসেন, আদর্শ বলতে কিছু নাই। কোন রাজনৈতিক দলের, যদি আমি বলি ক্ষমতায় যারা ছিলেন পরীক্ষিত, যারা পরীক্ষা দেয় নাই তাদের কথা ভিন্ন, তারা বলতে পারবে আমি অনেক ভালো। কিন্তু যারা পরীক্ষিত তাদের কথা যদি আমি বলি, আপনি উপরে উঠতে হলে নাগালে না পাইলে কিন্তু ল্যাডার বা সিঁড়ি লাগে, মই। বাংলাদেশের পরীক্ষিত যে 2টা দল, এই পরীক্ষিত 2টা দল কিন্তু রাজাকার নামের যে দলটা, তাকে ব্যবহার করছে। আপনি যখন বলবেন আপনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন, তখন আপনি মই হিসাবে তাকে কিভাবে ব্যবহার করেন? তখন বলেন কি, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আপনার বাসায় গিয়ে, এটা মনে হয় শুধু বাংলাদেশে আছে, আমি বলি, আপনি বাসায় গিয়া আপনার ছেলের সাথে, যার বয়স 18-20 হয়েছে, সকালে এক পদের কথা বললেন, বিকালে আর এক পদের কথা বললেন, পরশুদিন আর এক পদের কথা বললেন, আপনি যত বড় সাহেবিয়ান ঘরে ঢুকতে দিবে না। বাট রাজনীতিতে আমরা এটা আরামসে বলি কি, পলিটিক্যাল লিডাররা সকাল বিকাল কথা পরিবর্তন করতে পারবে। ইট হ্যাজ দ্য বিগিনিং, ইট হ্যাজ নো এন্ডিং। পলিটিক্সে শেষ কথা বলতে কিছু নাই। আপনি যদি জামাতের সাথে নিয়ে ক্ষমতায় যান, তাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেন, তখন তার গায়ে ঘ্রাণ পান। রাজনৈতিক বাস্তবতা নামক যে একটা বিষয় আছে, সেটাকে আপনি স্বীকার করেন? কোনটা? রাজনৈতিক বাস্তবতা, পলিটিক্যাল রিয়ালিটি আপনি স্বীকার করেন কিনা? কোন পলিটিক্যাল রিয়ালিটি? মানে এই তো আদর্শবিহীন, আমার যখন যা মন চাইবে তখন তা করব উপরে যাওয়ার জন্যে, ক্ষমতার লড়াই। এই যদি হয়, আমি আস্থা রাখবো কিভাবে? কথার কথা বলছি আপনাকে, এই যদি হয় বৈশিষ্ট্য, তাহলে আজকে যে সংলাপগুলো হচ্ছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এইগুলা নেক্সট পার্লামেন্ট যখন আসবে তার অ্যাপ্রুভাল করবে। কিভাবে? রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, আর পিয়ার পদ্ধতি না থাকলে যাবে একটা দল, বাকিরা কোথায়, কিভাবে অ্যাপ্রুভাল দিবে? সুতরাং আপনি যদি ওইভাবে চিন্তা করেন, আপনাকে যা কিছু করার এইভাবে এখনই চিন্তা করতে। এই চিন্তার মধ্যে নির্বাচন নিয়ে শেষ কথা বলুন। নির্বাচন নিয়ে যে কথা শুনছেন তার শেষ
নির্বাচন নিয়ে যে শেষ কথা আমরা আপনারা শুনতে চাই বা জনগণ শুনতে চাই, সেই কথা কি এখন পর্যন্ত শুনতে পেয়েছেন? মানে নির্বাচন নিয়ে শেষ কথা বলতে কি শুনতে চান? মানে নির্বাচন কখন হবে, কেউ আচ্ছা, বলছেন নির্বাচন যদি বিলম্বিত আপনি হবে। যদি আপনি আমার কাছে আপনি একটা কথা বলছেন নির্বাচন হলে কাল লাভ, না হলে কাল লাভ, এই একটা বিষয়। আচ্ছা, এবার আসেন, আমার যে নির্বাচনটা এখন আমরা চাচ্ছি, আমি ব্যক্তিগত ওপিনিয়ন এটা, জি। সেটা কি আমরা নির্বাচন করে ক্ষমতায় যাব, এটাই কি আমার টার্গেট, নাকি ইউনূস সাহেবের রিমুভালটা আমার উদ্দেশ্য? কেন বলছি কথাটা, আপনি ইউনূস সাহেবেরকে এখান থেকে সরানোর পদ্ধতি তিনটা। নাম্বার 1, ইলেকশন, নির্বাচন হইলেই সে যাইতে বাধ্য, নো অপশন। নাম্বার 2, সে যদি তার বয়সের ভার দেখে নিজে চলে যায়। নাম্বার 3, যদি নির্বাচন দিল আর কোনো ফেতনা বাজলো বা নির্বাচন দিতে গড়িমসি হয় কোনো কারণে, তাহলে আন্দোলনের নামে সরিয়ে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে কোনটার সম্ভাবনা বেশি? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় ফাইনালি, আমার যদি এইভাবে অ্যাট এ গ্লান্স প্রশ্ন করেন, লাভ ক্ষতিটা পরে আসি, সম্ভাবনা হইল এই, ইউনূস সাহেব কোনো ফেতনায় যাবেন বইলে আমার কাছে মনে হয় না। কালকে যদি আন্দোলন নামে, ব্যাখ্যা পরে শুনবো, কোনটা লাভ বেশি সেই শিরোনামটা শুধু বলেন। কোনটা লাভ বেশি? হ্যাঁ, তিনটার মধ্যে কোনটা লাভ বেশি? যদি বর্তমান সরকার আচ্ছা, হাঁটবে, যদি ইউনূস সাহেবের রিমুভাল হয়ে যায় নির্বাচন ছাড়া, তাইলে লাভ আওয়ামী লীগের বেশি। কারণ ইউনূস সাহেবও সরে গেল, জি, এনটি আওয়ামী লীগ, আর অন্য কেউ ক্ষমতা আসলো না, তৃতীয়ত কেউ থাকবে, সে পরোক্ষভাবে হইল আওয়ামী লীগ। জি। আসসালামু আলাইকুম, আমার নাম হাজি মোহাম্মদ। ভাই জাকির, আপনি আপনার লেকচারে বলেছেন যিশু কখনোই নিজেকে ঈশ্বর বলেননি, কিন্তু বাইবেলেই উল্লেখ করা আছে যিশু বলেছেন আমি এবং আমার পিতা এক। তার মানে কি এই নয় যে তিনি নিজেকে ঈশ্বর বলেছেন? ভাই প্রশ্ন করলেন যে আমি আমার লেকচারে বলেছি, বাইবেলের কোথাও এটা বলা নেই যে যীশুখ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। আপনি বাইবেল থেকে একটা উদ্ধৃতি দিলেন যে যিশু বলেছেন আমি এবং আমার পিতা এক। আপনি যে কথাটা বলছেন সেটা বাইবেলের একটা অনুচ্ছেদ, এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 30। সেখানে আপনি যে প্রসঙ্গটা এখানে বলা হয়েছে আমি এবং আমার পিতা এক। তবে যদি কোনো খ্রিস্টান মিশনারিদের জিজ্ঞেস করেন সেখানে প্রসঙ্গটা কি, এখন পর্যন্ত এমন কোনো মিশনারিকে আমি দেখিনি যে প্রসঙ্গটা বলতে পারে এই বাইবেলটা না খুলে। তারা জানে আমি এবং আমার পিতা এক, কিন্তু প্রসঙ্গটা জানে না। যদি আমি বলি কোনো লোককে পবিত্রকরণ বলছে নামাজ পড়ো না, মুসলিমরা অবাক হবে আমি কি বলছি। কোরআনে এটা আছে নামাজ পড়ো না, তবে এটা অর্ধেক আয়াত। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 43 বলছে যে তোমরা নামাজ পড়ো না যখন মন কুয়াশাচ্ছন্ন, তোমরা নামাজ পড়ো না যখন নেশাগ্রস্ত। যদি শুধু বলি যে নামাজ পড়ো না, কোরআনেও বলছে নামাজ পড়ো না, অর্ধেক উদ্ধৃতি। প্রসঙ্গ আমি আমার পিতা এক, তাহলে আমাদের দেখতে হবে গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 23। আমি এটা মেমোরি থেকে বলছি। যীশুখ্রিস্ট মন্দিরে সলোমনের বারান্দায় আসলেন, অনুচ্ছেদ 24 বলছে ইহুদিরা তখন তাকে ঘিরে ধরে প্রশ্ন করলো যে আপনি আর কতদিন আমাদের দ্বিধাদ্বন্দ্বে রাখবেন, আপনি যদি খ্রিস্ট হয়ে থাকেন স্পষ্ট করে বলেন। অনুচ্ছেদ 25 বলছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করোনি, আমি আমার পিতার নামে যেসব কাজ করছি সেগুলোই আমার হয়ে সাক্ষ্য দিচ্ছে। অনুচ্ছেদ 26 বলছে যে তোমরা বিশ্বাস করোনি, তোমরা আমার মেষ নও, এ কথা তোমাদের আগেও বলেছি। ইহুদিরা যীশু খ্রিস্টের কাছে জিজ্ঞেস করলো যে আপনি স্পষ্ট করে বলছেন না কেন? যীশু তাদের বললেন যে হ্যাঁ আমি মসিহ, স্পষ্ট করেই বলেছি, যেহেতু তোমরা আমার মেষ নও তোমরা আমাকে বিশ্বাস করোনি। এরপর অনুচ্ছেদ 27 বলছে যীশু খ্রিস্ট ইহুদিদের উদ্দেশ্যে বলছেন যে আমার মেষ, তারা আমার কথা শোনে, আমি তাদের জানি, তারা আমাকে অনুসরণ করে। অনুচ্ছেদ 28 যে আমি তাদের অনন্ত জীবন দেই, কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না, তারা কখনো বিনষ্ট হবে না।
তারপরের অনুচ্ছেদ 29 বলছে, আমার পিতা যিনি আমাকে দিয়েছেন তিনি সবার চেয়ে মহান, কেউ পিতার হাত থেকে কোনো কিছুই কেড়ে নিতে পারবে না। তারপর অনুচ্ছেদ 30 বলছে, আমি এবং আমার পিতা এক। যে লোকের সামান্য বুদ্ধি আছে সেও বুঝতে পারবে আমি এবং আমার পিতা এক। তার মানে এই না যে তারা দুজন একই ব্যক্তি, মানে দুজনের উদ্দেশ্য এক। অনুচ্ছেদ 28 বলছে, কোন মানুষ আওয়ামী লীগ বা মুজিববাদের বিরুদ্ধে আপনারা মুজিববাদ মুর্দাবাদ বলে স্লোগান দিচ্ছেন, আপনাদেরই সমর্থিত সরকার কিংবা আপনাদেরই উপদেষ্টা পরিষদ, কারণ আপনাদের কলিগরা কমরেডরা তো উপদেষ্টা পরিষদে আছে, তারা একটা মুজিববাদ জিন্দাবাদ মানে জিন্দা মুজিববাদ রাজনীতিকে আবার নতুন করে চালু করতে চাচ্ছে। জুলাইয়ের সাথে তাদের আমি মনে করি যে প্রতারণা, কারণ তাদের কাছ থেকে মানুষ যেটা আশা করেছিল, আপনার টিএসসিতে দেখেছেন না, ফেনীর বন্যার পরে মানুষ কারো মা মারা গেছে, তার একটা ব্যাংকে 100 টাকা 500 টাকার নোট রাখতো, সেই আবেগের টাকাগুলো দিয়ে গেছে এই ছাত্রদের ত্রাণের কার্যক্রমের জন্য। কারো পেনশনের টাকা উঠিয়ে তারা দিয়ে গেছে যে ছাত্রদের আপনার মাধ্যমে এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আমরা কি দেখেছি যে যেই নেতৃবৃন্দ যারা দেবতার মতো আসলে জাতির মাঝে অবতীর্ণ হয়েছিল, অভ্যুত্থানের পরে তাদের কর্মকাণ্ড আমরা কি দেখেছি? অবতার কিংবা দেবতা থেকে তারা কোথায় চলে গিয়েছেন? আজকে বিভিন্ন পত্র পত্রিকায় এবং সবচেয়ে বেশি সমালোচনা যে বিষয়টি নিয়ে হয় যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দর হওয়ার কথা ছিল পরিবর্তনের ধারক, মানুষের জন্য তাদের যে সংগ্রাম ছিল সেই বৈষম্য নিরসন করার জন্য। কিন্তু আমরা দেখলাম যে অভ্যুত্থানের পরে বৈষম্য নিরসনের পরিবর্তে তাদের দ্বারা নতুন বৈষম্যের অনেক সৃষ্টি হয়েছে। গণ অভ্যুত্থানের কোনো একক রাজনৈতিক দল কিংবা কোনো প্ল্যাটফর্মের এটা কন্ট্রিবিউশন ছিল না, এটা একটা সম্মিলিত এফোর্ট ছিল। কিন্তু আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের দৃষ্টিতে তারা কার্যত তাদের সহযোদ্ধা সহকর্মীদেরকেই তারা এখান থেকে এক্সক্লুড করেছে। আওয়ামী লীগের 71-এর মুক্তিযুদ্ধের ন্যারেটিভের মতো একটা একপাক্ষিক ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে, যেটা আপনাদেরই সহকর্মী দীর্ঘদিন ছিল উমামা ফাতেমা আপনাদেরকে বলেছে যে এই অভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু নেতৃবৃন্দ কার্যত রক্ষী বাহিনীর মতো একটা বাহিনী বা একটা প্যানেল, একটা টিম গড়ে তুলতে চেষ্টা করে সবকিছু নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। কেন আপনাদের কলিগ সেই অভিযোগটা করলো? কিংবা আপনারা যখন আপনাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন, একাধিকবার মতবিনিময় করেছেন, আপনাদের আন্দোলনের সহযোগী ছাত্র শিবির কিংবা ছাত্র দল, ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদের কোনো নেতৃবৃন্দকে কি আপনারা আমন্ত্রণ করেছেন যে আমরা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আমরা প্রধান উপদেষ্টার সাথে আমরা একটু দেখা করে আপনারাও আসেন? আপনারা কখনোই করেন নাই। আপনারা একটা ইনক্লুসিভ প্রোগ্রাম মানে এই গত 11 মাসে ওইভাবে করেন নাই, বরঞ্চ আপনাদের আচরণ এতটা বৈষম্যমূলক ছিল যে কারণে আপনাদের পাশ থেকে এখন কার্যত সবাই সরে গিয়েছে। আই থিঙ্ক আজকে আলোচনা অনেকে আসে নাই, আমাকে অনেক আসতে নিষেধ করেছিল যে আপনি না যাওয়াটাই ভালো, যাওয়ার দরকার নেই। তারপর আমি এসেছি দুটো কারণে। একটা হচ্ছে যে আমাদের সব কিছুতেই আমাদের ক্ষোভ আছে, চাওয়া না পাওয়ার বঞ্চনা আছে। আবার দিন শেষে আমরা যে পরিবর্তনটা পেয়েছি আমরা চাই যে কোনো মূল্যে সেই পরিবর্তনটাকে কাজে লাগিয়ে আমরা যতটুকু জন আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি। সেই জায়গা থেকে আমি আজকের আলোচনার টপিকসে যে বিচার সংস্কার এবং নির্বাচনের বিষয়ে 11 মাসে আমি আজকে প্রথম আলোতে রিপোর্টটা দেখেছি যে আপনার 4 অগস্ট অভ্যুত্থানের পূর্বে কারাগারে বন্দী ছিল 88,000, আর অভ্যুত্থানের পরে 28 জুলাই Everybody knows this, except the Prime Minister and the Finance Minister. Everybody knows that the Indian economy is a dead economy. I'm glad that President Trump has stated a fact. What more do you, why are you asking this question? It is a dead economy. Are you people not aware of this? आपको ये मालूम नहीं है कि इंडियन इकोनॉमी डेड इकोनॉमी है? कोई कंफ्यूजन है आप में? पूरी दुनिया जानती है कि इंडियन इकोनॉमी इज अ डेड इकोनॉमी और बीजेपी ने इकोनॉमी को खत्म कर दिया है। क्यों खत्म किया है? अदानी जी की मदद करने के लिए खत्म किया है। तो आप लोग हैरान क्यों लग रहे हो?
देखिए, आप एक चीज देखिए, फॉरेन मिनिस्टर भाषण करते हैं, वी हैव ए जीनियस फॉरेन पॉलिसी, ठीक है। एक तरफ अमेरिका आपको गाली दे रहा है, दूसरी तरफ चाइना आपके पीछे पड़ा हुआ है, तीसरी तरफ जब आप पूरी दुनिया में डेलीगेशन भेजते हैं तो রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপাড়ায় হামলার তথ্য সংগ্রহ করতে গেলে থানার ভেতরে হেনস্থা ও হুমকির মুখে পড়েন দুই সাংবাদিক। উত্তেজিত ভঙ্গিতে সাংবাদিকদের উদ্দেশ্যে গালিগালাজ করতে থাকেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম। এ সময় কোনো কারণ ছাড়া ভুক্তভোগী দুই সাংবাদিককে আটকের নির্দেশ দেন তিনি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রংপুর অঞ্চলের সর্বস্তরের সাংবাদিকেরা। এছাড়া অভিযুক্ত ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য 72 ঘন্টার আলটিমেটামও দেওয়া হয়। 27 জুলাই ঘটনার দিন সকাল থেকে রংপুরের গঙ্গাচড়ার নিকটস্থ পার্শ্ববর্তী নীলফামারী জেলার কিশোরগঞ্জের মাগুলা ইউনিয়নের একাধিক গ্রামে মাইকিং করা হয়। মৌলভীবাজারের বড়লেখায় ছাগল খাওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় বিরল প্রজাতির একটি অজগর সাপ। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবরথল গ্রামের করইছড়া এলাকায় এই ঘটনা ঘটে। অজগর সাপটির দৈর্ঘ্য 15 থেকে 16 ফুট। কৃষক মোস্তফা উদ্দিনের অভিযোগ, এরই মধ্যে তার 6টি ছাগল নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে লোকালয়ে সাপটি তার ছাগলকে আক্রমণ করে। তখন কয়েকজন মিলে সাপটিকে মেরে ফেলে। ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় বন বিভাগ। গ্রামে বিশাল আকারের অজগর সাপ তারা মারছেন মারিয়া ইসলামনগর বাজার। এখনো বিমানটা জায়গা মতো পৌঁছাইতে পারে নাই, ল্যান্ড করার মানে নিচেই নামছে আর কি। শুরু করে দিছে সামান নিয়ে কিভাবে তারা দেখেন, এখনো দেখেন বিমান কিন্তু জায়গায় পৌঁছাই নাই। এদেরকে কোনোদিনও জীবনে কথাই হবে না। হ্যাঁ, দেশের বদনাম এদের কারণে 7-8 ঘন্টা 10 ঘন্টা বসে আসছে, কোনো সমস্যা হয় নাই। বিমানে কোনো রানিং আছে, দেখেন বিমানে কোনো রানিং আছে, দেখেন চলন্ত অবস্থায় এরা বক্স খুলে ফেলতেছে, চলন্ত অবস্থায় এরা বক্স খুলে ফেলতেছে। এদেরকে কি বলবেন আপনি? জীবনে শিক্ষা হবে না আমাদের, আরেকজনের কথা না শুনলে আমাদের শিক্ষা হয় না। तो बेटी की शादी है ना, तो सारे काम मेरे सर पे आ गए हैं। नहीं कोई बात नहीं, सॉरी टू कीप यू वेटिंग। हाँ जी चलिए जी, शुरू करो। फहीम साहब, इकबाल एनकाउंटर के बारे में आपको जो कुछ भी पता है सब कुछ खुल के जज साहब को बताइए। जनाब, मेरा नाम फहीम भट्ट है, मैं कश्मीर पुलिस में हेड कांस्टेबल था, क्राइम ब्रांच में। जनाब ये हाँ जी साहब, मैं हिदायत बेग थाना शालीमार श्रीनगर से आया हूँ। मेरे पास जगदीश्वर मिश्रा और जॉली और फहीम भट्ट के खिलाफ अरेस्ट वारंट है। वकील साहब पर यह इल्ज़ाम है कि उन्होंने फहीम भट्ट को हिरासत से भगाया। अरे वकील साहब, अब श्रीनगर में क्या करा है यार? यार मतलब हद ही है आजकल वकीलों की। हाँ जी मातर साहब। जी श्रीमान, बहुत दुख की बात है कि कानून की रक्षा करने वाले ही कानून के साथ जब खिलवाड़ करेंगे तो समाज भ्रष्ट हो जाएगा श्रीमान, प्रजातंत्र नष्ट हो जाए। मेरे हिसाब से तुम्हें सरेंडर कर देना चाहिए। रही डेट की बात, केस की बात, तो हमें कोई भी डेट दीजिए, हमें कोई आपत्ति नहीं। जनाब, आप चाहेंगे तो कोर्ट खत्म होते ही हम दोनों कश्मीर पुलिस को सरेंडर कर देंगे, लेकिन उससे पहले आप फहीम भट्ट का बयान जरूर दर्ज कर लीजिए। ये मेरी हाथ जोड़ के विनती आपसे।
देखो वकील साहब, आप मुझसे तो कुछ उम्मीद रखो नहीं, समझ में आया नहीं आया? नहीं, मैं बहुत झेल चुका हूँ आपको। नहीं नहीं, ये निरूपा राय की एक्टिंग मेरे सामने करने की जरूरत नहीं है। मासूम सा चेहरा मत बनाओ। इंस्पेक्टर साहब, आप गिरफ्तार करो इनको। जनाब सिर्फ 5 मिनट लगेंगे, बयान ले लीजिए, मुझे फिर बाद में चलो चलो, मेरी बात सुनो। अरे लेके जाओ भाई। अरे भाई सुनो, वकील साहब को बोला ले जाने के लिए, इनको थोड़ी ना बोला इनको कटघरे में वापस लेके आओ। चलो साहब, वारंट तो दोनों के खिलाफ है। अरे भी जानता हूँ, मैं जानता हूँ, लेकिन ये फ़हीम भट्ट जो है ये तो लिस्टेड विटनेस भी है ना, तो इनकी स्टेटमेंट रिकॉर्ड कर लेते हैं। और आप एक काम करो, रिकॉर्ड होने के बाद ना आप दोनों को साथ ले जाना। हाँ जी, जाओ जाओ। लेकिन श्रीमान, ये स्टेटमेंट तो अगली डेट को भी रिकॉर्ड हो सकती है। मास्टर साहब देखो क्या है, कल से मैं 2 महीने की छुट्टी पे जा रहा हूँ। बिटिया की शादी है, आपको तो मालूम है ना, मतलब मैं कार्ड भेजूंगा, आपको आना होगा। हैं जी हैं? तो मैं क्या सोच रहा था कि सारे पेंडिंग केसेस खत्म करके जाऊंगा, इसीलिए 6 बजे के बाद भी देखो कोर्ट चालू है मेरी। लेकिन श्रीमान, एक आदमी जो पुलिस कस्टडी से भागा हुआ है, उसकी स्टेटमेंट कैसे रिकॉर्ड हो सकती है? इस विटनेस की कोई क्रेडिबिलिटी नहीं। नहीं, क्या है मात्र 2 मिनट की बात जी। हाँ जी, रिकॉर्ड हो जाएगा स्टेटमेंट, उसके बाद हम आपके हैं कौन है जी। माफ कीजिएगा, ये ठीक नहीं हो रहा सर, आप गलत कर रहे हैं सर। मैं गलत नहीं कर रहा हूँ, जज को मत बताओ आप, उसी के कोर्ट में कि वो गलत कर रहा है। ये मत करो आप। देखिए मैं खुल के बोल रहा हूँ सर, सॉरी क्षमा चाह, लेकिन आप गलत कर रहे हैं सर। आपके दिल्ली के किस्से मैंने सुने हुए। हाँ, आप किसी की चलने ही नहीं देते थे, जो मन में आता था वो करते थे, उद्दंड आदमी की तरह बिहेव करते थे सर। कुर्सी पे बैठ के आप तुगलक ना समझिए, ये दिल्ली नहीं अवध है। क्या बोल रहे हो आप मुझे? तुगलक बोल रहे हो आप मुझे? मतलब सन की समझ के रखा हुआ है। माथुर साहब, अगर हार्ट का मरीज नहीं होता ना मैं, तो आपको बताता इस कुर्सी पे बैठ के कि असली तुगलक होता क्या है। एक मिनट सर। नहीं, आप एक बार बैठ कर देखो इस कुर्सी के ऊपर, ना बाईपास सर्जरी हो जाए, मेरा नाम बदल देना आप। हाँ जी, ये सब मत करो, आप बैठो, कार्रवाई शुरू करते हैं। हाँ जी। नहीं सर, ये नहीं होने दूंगा मैं। क्या होने नहीं दोगे मतलब क्या है? सर ये आपत्तिजनक बात है सर, ये इसमें कोई आपत्ति नहीं है। आप जो हो रहा है होने दो, मैं बैठा हूं, मैं कर रहा हूं ना सब, मुझे गलत मत साबित करो। सर अगर आपने जबरदस्ती की तो मैं यहीं पर अदालत में धरने पे बैठ जाऊं। धरने पे बैठ गया। अरे लीजिए। अरे क्या कमाल कर रहे हो आप सच में बैठ के क्या बच्चों वाली बात कर रहे हो? खड़े हो जाओ। बिल्कुल यहीं बैठा रहूंगा। अरे मत बैठो भाई, वहां पर पोछा भी ढंग से नहीं लगाते लोग कोर्ट के अंदर। प्लीज खड़े हो जाओ, मतलब साहब प्लीज खड़े हो जाओ। मैं धरने पे बैठूंगा। क्या मीडिया देख रहा है, आपको कोई फर्क नहीं पड़ता क्या? अरे तो सर मीडिया भी तो देखे ना कि बाहर के जज आकर कैसे अपने ईगो को सेटिस्फाई करने के लिए कोर्ट को अपना घर समझ लेते हैं। मैं यहीं पे बैठा हूं और बैठा रहूंगा। इनको जो लिखना है लिखो। मतलब आप नहीं उठोगे तो बैठे रहो, और आप ही क्यों बैठोगे भाई? मैं भी बैठूंगा आपके साथ साथ वहां पर, भाई पता लगे सबको कि वकील ससुरे क्या क्या करते हैं कोर्ट में। तू वहीं पर। हाँ जी मैडम जी, जरा हटो, आप पकड़ो कुर्सी को, पकड़ो। हाँ जी, थैंक यू जॉर्ज। हाँ जी माथुर साहब, अब तो आप बैठो और बैठेंगे हम, और आज देख लें इसमें कितना है दम। ठीक है ना? केस में आज कोर्ट में जो कुछ भी हुआ वो शायद भारतीय न्याय व्यवस्था के इतिहास में पहली बार हुआ होगा। एक विटनेस की हाजिरी कराए जाने को लेकर डिफेंस लॉयर प्रमोद माथुर और जज सुंदर लाल त्रिपाठी के बीच तीखी नोकझोंक हुई और वो दोनों एक दूसरे के खिलाफ कोर्ट रूम में ही धरने पर बैठ गए। और अब देखना यह है कि ये दोनों इस तरह कब तक धरने पर बैठे रहते हैं। सर, माथुर साहब का जवाब नहीं सर। पिछले 5 घंटे से धरना देकर बैठे हुए हैं। अब कमाल की बात यह है सर, फ़हीम भट्ट का बयान तक रिकॉर्ड होने नहीं दिया। अब तो जज साहब को आगे की डेट देनी पड़ेगी, फिर तो जॉली वकील भी नहीं रहेगा। सर,
चलो साहब कश्मीर चलें। अपना ध्यान रखो। कोर्ट रिज्यूम्स। आप सब लोग बैठ जाइए और भाई जरा कोर्ट में शांति बना के रखिएगा। श्रीमान इट इज मिडनाइट 12। आप हमें अगली कोई भी डेट। तो माथुर साहब, आपकी पिछली डेट क्या थी? 13 अगस्त, हैं जी? अब हो गई 14 अगस्त। तो आपकी अगली डेट है 14 अगस्त 12:05 AM। श्रीमान आधी रात बीत चुकी है, प्रोसीडिंग में तो सवेरा हो जाएगा। आजकल तो सुप्रीम कोर्ट भी भाई 3-3, 4-4 बजे तक काम करता है। थोड़ा आप भी सीख लेंगे तो क्या फर्क पड़ जाएगा, हैं जी? प्लीज सर। नहीं, देखिए माथुर साहब, आपको धरना देना था, आपने धरना दिया, मैंने कुछ नहीं बोला, है जी? अब आपको वॉकआउट करना है तो आप वॉकआउट कर सकते हो, लेकिन आज ही की रात फहीम भट्ट की स्टेटमेंट यहां रिकॉर्ड होगी, है जी? जॉली जी, स्टेटमेंट रिकॉर्ड करवाइए। जी फहीम। जनाब बहुत बहुत शुक्रिया। फहीम साहब को बताओ क्या क्या हुआ था। जनाब, इस इनकाउंटर से कुछ महीने पहले हमने एक इंटेलिजेंस रिपोर्ट भेजी थी सिंह साहब की टीम को, जिसमें एक कश्मीरी मिलिटेंट इकबाल कादरी के डिटेल्स थे जो यहाँ लखनऊ में छिपा था। जनाब, इस इनकाउंटर से एक दिन पहले मुझको फोन करके यहाँ बुलाया गया ताकि मैं इस बात की शिनाख्त कर सकूं कि जिस इकबाल को इन्होंने पकड़ा है वो इकबाल कादरी है या नहीं। जनाब, जब मैं यहाँ पहुंचा तो उस शख्स का निकाह हो रहा था। मैं देखते ही समझ गया कि इकबाल वो इकबाल नहीं है। मगर जनाब, सिंह साहब की टीम ने मुझ पर प्रेशर बनाया कि मैं अपनी रिपोर्ट में ये कहूं कि इकबाल कासिम ही इकबाल कादरी है। मैंने ये करने से मना कर दिया, मैं श्रीनगर वापस चला गया। फिर जनाब, जब मैंने इनकाउंटर की न्यूज पढ़ी तो मेरे को जनाब बड़ा अफसोस हुआ। मैंने श्रीनगर में अपने अफसरों को बताया तो बोले बात को रफा दफा करो। मैंने बहुत समझाया उनको, वो नहीं माने। जब वो नहीं माने तो मैंने दिल्ली में सेंट्रल एजेंसी को इस एनकाउंटर की कंप्लेंट कर दी। मुझ पर कंप्लेंट वापस लेने के लिए बहुत प्रेशर डाला गया। फिर मैं नहीं माना तो इन्होंने क्या किया जनाब, एक दिन मुझको गिरफ्तार कर लिया, एक झूठा मुकदमा बनाकर मुझे जेल में डाल दिया जनाब, और मेरे को जनाब महकमे से भी बाहर कर दिया जनाब मेरे को। शुक्रिया जनाब। माथुर साहब, आप कुछ कहोगे या नाराज हो अभी तक? अरे नहीं श्रीमान, आपकी नाराजगी मोल लेकर अपनी दुकान थोड़े बंद करवानी। मगर मैं तो ये पूछना चाहता हूँ, आप तो गुस्सा नहीं है? नहीं, मैं नाराज और आज कुछ नहीं हूँ, लेकिन यार अगली बार से तुगलक मत बोलना मेरे को। हाँ जी माथुर साहब, मतलब इस कोर्ट में बैठे बैठे मेरे बाल सफेद हो गए। आई थिंक आई डिजर्व सम रिस्पेक्ट। क्षमा प्रार्थी हूँ श्रीमान। ठीक है, आप शुरू करो। फहीम भट्ट, आप माननीय न्यायाधीश महोदय को बताएंगे कि ये केस क्या है, इस अदालत में हम किस सच्चाई की खोज कर रहे हैं? ये कि कांस्टेबल भदौरिया और इकबाल की मौत कैसे हुई। तो आपने अभी जो राबी चिनाब झेलम जैसी लंबी कहानी सुनाई है, उससे कहीं ये साबित होता है कि इन दोनों की मौत कैसे हुई? क्योंकि मौके वारदात पे आप तो थे नहीं। जी नहीं, लेकिन ये तो पता चला। लेकिन कुछ नहीं। अगर कोई और फिल्मी कहानी सुनानी हो तो जज साहब को सुनाई। इनको फिल्मों में बहुत इंटरेस्ट है, मुझे बिल्कुल कोई दिलचस्पी नहीं है। मुझे तो मेरे प्रश्न का सीधा साधा जवाब दे दो यार, यस और नो। जी नहीं। वेरी गुड, वेल डन। फहीम भट्ट, ये अगस्त 2010 में कश्मीर पुलिस ने कुपवाड़ा इंसिडेंट में तुमको 6 महीने के लिए सस्पेंड कर दिया, क्यों? जनाब, इस सवाल का हमारे केस से क्या संबंध है? पंडित जी, अगर कोई संबंध नहीं हुआ ना तो काला कोट पहनना बंद कर दूंगा। मैंने आपसे कहा था ना, आपकी तरह कान घुमा कर नहीं पकड़ूंगा, सीधे पकड़ूंगा, कस के पकड़ूंगा। जाऊं? जाइए सर, नहीं तो आप फिर धरने में बैठ जाओगे। तो क्यों सस्पेंड किया? मुझ पर एक आदमी की कस्टोडियल डेथ का इल्जाम था। तो तुमने किसी की जान ली थी? जी नहीं, मैंने उसे अरेस्ट किया था शक के बिना पर। उसे चौकी ले जा रहे थे हम पूछताछ के लिए।
बहुत डरा हुआ था, उसने घबरा के पुलिस वैन से छलांग लगा दी। पीछे से ट्रक आ रहा था, वो मर गया। फाइन, बट एक बात बताओ, चलती वैन में तुम्हारी पकड़ से एक आदमी डर के मारे कूद सकता है, तो क्या ये मुमकिन नहीं है कि उसी डर के मारे कोई अपराधी कूद जाए, कांस्टेबल की बंदूक छीन ले और भागने की कोशिश करे? जनाब, लीड किया जा रहा है विटनेस को। ऑब्जेक्शन ओवर रूल्ड, प्लीज सिट डाउन। जी ऐसा हो सकता है। तो खुल के कहो ना गुरु, हम सब अच्छी तरह से समझते हैं कि तुम्हारे साथ ऐसा हो चुका है, तो तुमसे बेहतर कौन बता सकता है कि ऐसा किसी के साथ भी हो सकता है, राइट? जी। वेरी गुड। बस अब एक आखिरी सवाल। तुमने अभी अपने स्टेटमेंट में कहा कि तुमको 6 महीने के लिए सस्पेंड कर दिया गया था। तुम्हारे खिलाफ केस क्या बनाया गया? मुझ पर इल्जाम था कि मैंने कॉन्फिडेंशियल इंफॉर्मेशन दुश्मन को सप्लाई की, मगर वो इल्जाम झूठा है जनाब। जनाब, मुझे जेल में इसलिए डाल दिया गया क्योंकि मैंने इस मामले की कंप्लेंट सीबीआई को कर दी थी। ये तो तुम कह रहे हो ना, तुम्हारे कहने से मुकदमा झूठा नहीं हो जाएगा और तुम निर्दोष साबित नहीं हो एक मिनट जनाब, साहब भूल रहे हैं कि जब तक आरोप सिद्ध ना हो जाए तब तक आरोपी निर्दोष होता है। That is the point, वकील साहब। That's the bloody point। और श्रीमान, इस तर्क के आधार पर तो इंस्पेक्टर सूर्यवीर सिंह और उनके साथी निर्दोष हुए सर। लेकिन 2 मिनट के लिए श्रीमान ये अखबार पढ़िए, टीवी खोल के देखिए, सारा मीडिया, सारा समाज, सारा देश इंस्पेक्टर सूर्यवीर सिंह और उनके साथियों को दोषी डिक्लेयर कर चुका है। हिज रेपुटेशन, हिज करियर, हिज फ्यूचर इज फिनिश्ड। अजब जलवा है हुजूर आपकी अदालत का, जहां एक आदमी जिस पे देशद्रोह का इल्जाम है, वो उस आदमी पर इल्जाम लगा रहा है जिसने मातृभूमि की सुरक्षा की शपथ उठाई। श्रीमान, आज से कई साल पहले इलाहाबाद हाई कोर्ट के बाहर एक बॉम्ब ब्लास्ट हुआ था, जिसमें 9 बेकसूर लोगों की जानें गई थी। मृतकों में हमारे बड़े भाई, हमारी भाभी और 7 साल का भतीजा भी शामिल था। इसी आतंकी हमले में हमारे बाबूजी पूजनीय श्री जुगल किशोर माथुर भी घायल हो गए, मगर फिर भी वो आज यहाँ आए। आधी रात को श्रीमान ये देखने आए हैं कि आप किसके साथ खड़े हो। और श्रीमान, मैं ये पूछना चाहता हूं कि क्या ये न्यायालय इतना कमजोर है कि फैसला भी नहीं कर पा रहा है कि देश को सूर्यवीर जैसे अफसरों की जरूरत है या इकबाल कादरी जैसे हत्यारों की? और श्रीमान, अंत में सिर्फ इतना निवेदन करना चाहता हूं कि हम कितना ही अनजान बने रहें, कबूतर की तरह आंखें बंद करके बैठे रहें, लेकिन हकीकत यह है श्रीमान दैट वी आर इन ए स्टेट ऑफ वॉर। और किसी विद्वान ने बड़ा सही कहा है, एवरीथिंग इज फेयर इन लव एंड वॉर। बाकी श्रीमान, न्याय आपके हाथ में। प्रमोद माथुर का प्रणाम स्वीकार करें। हाँ जी जॉली जी, योर टर्न। जी, सबसे पहले तो मैं सिंह साहब से कुछ सवालात करना चाहूंगा। सिंह साहब, आप विटनेस बॉक्स में आइए। सिंह साहब, आप जरा कोर्ट को बताएंगे कि अगला क्रिकेट वर्ल्ड कप कौन जीतेगा? भाई, ये किस तरह का सवाल हुआ भाई वकील साहब? है ठीक है, जज साहब कुछ और पूछ लेते। अच्छा सिंह साहब, क्या आप कोर्ट को बता सकते हैं कि अगले इलेक्शन में आम आदमी पार्टी को कितनी सीट्स मिलेंगी? दिमाग खराब, पगला गया क्या? तो गोली और खाएगा। मैं वैसे तो अहिंसावादी इंसान हूँ सिंह साहब, लेकिन एक बार ना लॉ कॉलेज में एक 6 फुटे 8 इंच के लौंडे ने मुझसे बदतमीजी से बात की थी। माँ कसम, यहाँ कान के नीचे घुसड़ मारा था, उठा नहीं 22 दिन तक बिस्तर से। अगर यकीन ना हो ना तो माथुर साहब से पूछ। नहीं वकील साहब, देखो देखो यार, आराम से, कोर्ट है, सवाल करो, बवाल क्यों कर रहे हो यहाँ पर? हाँ सरकार, ये मुझे पागल कह रहा है, बदतमीजी से बात कर रहा है। सिंह साहब, क्यों कर रहे हो आप बदतमीजी से बात? छोड़ दो ना, जाने दो, आराम से, कंटिन्यू प्लीज। चलो एक और बार ट्राई करते हैं सिंह साहब।
क्या आप बता सकते हैं कि सलमान खान की शादी कब होगी? अरे वकील साहब क्या बातें कर रहे हो? इंस्पेक्टर हैं वो, जोशी थोड़ी ना है। अगर ये जोशी नहीं है तो फिर इन्हें कैसे पता था कि ठीक सुबह 6:45 पे इकबाल को पेशाब आएगा? कैसे पता था जब उनको पेशाब आएगा तो गाड़ी गोमती नदी का पुल क्रॉस कर रही होगी? इन्हें कैसे पता था कि इकबाल कांस्टेबल भदौरिया की रिवॉल्वर छीन कर भागने की कोशिश करेगा? शादी में तो थे नहीं, फिर पुल पर कैसे पहुंचे तुम? इधर मैं यहां खड़ा हूं, आप पुल पे पहुंचे कैसे? इत्तेफाक। लो जी, इत्तेफाक। ऊपर वाले के आशीर्वाद से सही समय पे सही जगह पहुंच गए। बाय गॉड, बड़े इत्तेफाक हैं आपकी स्टोरी में सिंह साहब। जनाब, मेरे पास ये इनके 25 एनकाउंटर का कच्चा चिट्ठा है। ऐसे इत्तेफाक कई बार हो चुके हैं इनकी जिंदगी में। अपराधी गोली चलाने ही वाला होता है कि पहुंच जाते हैं शक्तिमान बनकर, और सिर्फ लखनऊ में नहीं बल्कि दूसरे शहरों में भी। जनाब, इनके 25 एनकाउंटर में से 19 के खिलाफ मारे गए लोगों के परिवार वालों ने शिकायतें दर्ज की हुई हैं, लेकिन आज तक एक भी मामले में निष्पक्ष जांच नहीं की गई। एंटी करप्शन ब्यूरो की एक रिपोर्ट के मुताबिक इनकी 28 करोड़ की संपत्ति होने का शक है, लेकिन वो भी जांच भी नहीं पूरी कर पाए, पहले ही बंद कर दिया उन्होंने। और ऐसे आदमी को बचाने के लिए हमारे माथुर साहब यहां अपने बूढ़े बाप को व्हीलचेयर पर बिठाकर कोर्ट में लाते हैं। मुझे तो इन पर और इन जैसों पर तरस आता है। नमस्कार, बहुत बहुत धन्यवाद। आपकी वकालत को मेरा प्रणाम जी। श्रीमान, एक ईमानदार और बहादुर आदमी का कैरेक्टर असैसिनेशन हो रहा है और आप बैठे देख रहे हैं। बहादुर, ठेंगा बहादुर है ये। हथकड़ी में बंधे निहत्थे आदमी को पीठ पर गोली मारने वाला ये बहादुर। 35,000 तनख्वाह पाने वाला 28 करोड़ का मालिक ईमानदार। दीमक है जनाब, ये दीमक खोखला कर देगा सारे सिस्टम को और पता भी नहीं चलेगा। कुछ तो लिहाज करो मेरे माथुर साहब, कुछ तो लिहाज करो देश का। मैं जुगल किशोर माथुर साहब का दर्द समझ सकता हूं। मेरी वजह से तो एक औरत ने अपनी जान ली थी और मैं महीनों चैन से नहीं सो पाया था। लेकिन माथुर साहब ने तो अपनी बेटी, बहू और पोते को खोया। उनका दर्द उनके अलावा इस कोर्ट में सिर्फ एक ही आदमी समझ सकता है, ज़हूर सिद्दीकी से। इन्होंने भी अपनी बेटी, दामाद और होने वाले नाती को खोया है। दर्द में ये दोनों एक जैसे हैं जनाब। अब इन्हें जुगल किशोर सिद्दीकी कहूं या फिर इन्हें ज़हूर किशोर माथुर, कोई फर्क नहीं पड़ता। जनाब, गोमती नदी के पुल पर उस दिन 2 जानें गई थी। एक 12 घंटे पहले दूल्हा बने, हाथों में मेहंदी लगाए इकबाल कासिम की थी, और दूसरी 20 दिन में रिटायर होने वाले कांस्टेबल बलदेव सिंह भदौरिया की। और जनाब, ये हैं कांस्टेबल भदौरिया की पत्नी, जो अपने पति को खो चुकी है और जेल में बंद अपने बेटे की बेल करवाने के लिए कोर्ट के चक्कर काट रही है। अब इन्हें क्या कहेंगे माथुर साहब? मुस्कुराइए, आप लखनऊ में। सच सुना तो नजरें फेर ली। माथुर साहब, ओ माथुर साहब, इत्तेफाक सिर्फ तुम्हारे साथ नहीं होते सिंह, ऊपर वाले की बड़ी कृपा है मुझ पर। इस दफा एक इत्तेफाक मेरे साथ भी हुआ है। बाय गॉड, मजा आएगा। पंडित जी को लाइए, लाइए जल्दी।
सर, क्या मैं पूछ सकता हूं कि क्या हो रहा है इस कोर्ट में? और क्या आप बताने की जहमत करेंगे कि आप ऐसा होने क्यों दे रहे हैं? कौन है ये बाबा सर? इसका इस केस से क्या रिलेशन है सर? ना कोई एडवांस नोटिस है, ना अग्रिम सूचना है। क्या रेलेवेंस क्या है? और आप इसे अलाउ कर रहे हैं? जनाब, इस विटनेस का नोटिस देता ना तो ये विटनेस यहां नहीं होता, किसी मुर्दा घर में गड़ा हुआ होता। इस आदमी को मैं पकड़ के नहीं लाया हूं, पुलिस वाले पकड़ के लाए हैं। और जनाब, इस विटनेस का इस केस के साथ डायरेक्ट कनेक्शन है। इंस्पेक्टर साहब, आपने अरेस्ट किया इसको? जनाब, ये वकील साहब एकदम सही कह रहे हैं। इस पंडित का इस केस से सीधा संबंध है। अगर संबंध नहीं हुआ ना, इंस्पेक्टर साहब, नौकरी खा जाऊंगा मैं आपकी। जानते हो ना ये बात? लेकिन जनाब, मैं बिल्कुल सही कह रहा हूं। ठीक है, मैं विटनेस को अलाउ करता हूं। नो सर, आई ऑब्जेक्ट सर, आई ऑब्जेक्ट। माथुर साहब, मेरी बात सुन। देखो क्या है यार, 3 बजने वाले हैं, बाहर जाएंगे ना बस मिलेगी ना रिक्शा मिलने वाला है। 6 बजे तक तो वैसे ही बैठना हम लोगों को, तो तब तक करवा लेते हैं विटनेस। मतलब हो सकता है कि इसमें कुछ निकली है जी। चलिए जी, विटनेस बॉक्स में आ जाइए। नमस्कार पंडित जी, क्या हाल है आपका? घरेलू कपड़े वपड़े टीका शीका लगा के पूरी तैयारी में आए हैं। फहीम भट्ट साहब, खड़े होइए। कोर्ट को बताइए कि इन पंडित जी का नाम क्या है? मोहम्मद इकबाल कादरी। हाँ जी, मोहम्मद इकबाल कादरी। मोहम्मद इकबाल कादरी। इसको कहां से अरेस्ट कर लिया जी आपने? जनाब, मथुरा से 1 साल से वहां छुपा हुआ था साधु का भेष बनाकर। ये तो कमाल हो गया। जज साहब, इंस्पेक्टर महोदय झूठ बोल रहे हैं। हमारा नाम इकबाल कादरी नहीं है, हमारा नाम तो रामकृष्ण सारस्वत है। हम तो निरीह ब्राह्मण हैं, ब्रह्मचारी हैं। हाँ, जम्मू के रहने वाले हैं, उस वजह से भाषा में थोड़ी कश्मीरी झलक है, लेकिन हम वो नहीं है जो बताया जा रहा है। ये देखिए हमारा आधार कार्ड और वोटर ID कार्ड। ओम प्रकाश जी, जरा लेके आओ से, लाओ जरा, फटाफट लेके आओ। जनाब, ये पंडित सरासर झूठ बोल रहा है। इसने पुलिस को खुद स्टेटमेंट दिया है जिसमें इसने खुद कहा कि ये इकबाल कादरी है। कंधे के ऊपर उत्तर प्रदेश पुलिस के 2 स्टार लगा रखे हैं। इतना मालूम नहीं है कि पुलिस को दी गई स्टेटमेंट कोर्ट में एडमिसेबल नहीं है। जनाब, ये इंसान एक ट्रेन्ड मिलिटेंट है। नकली आधार कार्ड बनाना कोई मुश्किल काम नहीं है, आप अच्छी तरह जानते हैं। और फहीम भट्ट भी इसको आइडेंटिफाई कर चुके हैं। सर, ये अपनी आइडेंटिटी छुपा रहा है। श्रीमान, यहाँ आइडेंटिटी छुपा नहीं रहा है, अपनी आइडेंटिटी बता रहा है। कैसे बताएगा अपनी आइडेंटिटी? हम सब कैसे बताएंगे सर? आप सुंदरलाल त्रिपाठी हैं, मैं प्रबोध माथुर हूँ, ये पंडित जी हैं कानपुर वाले, कैसे पता पड़ेगा? किसी आधार कार्ड से, राशन कार्ड से या पासपोर्ट से? सबूत आपके सामने है सर, संदेह की कोई बात ही नहीं। और वैसे बता दूं सर, निवेदन कर रहा हूँ, ये जो पंडित जी है ना, ये ऑलरेडी झूठा गवाह पेश कर चुके हैं। बार एसोसिएशन ने इनका लाइसेंस रद्द कर दिया। चंद घंटों के मेहमान है ये वकीलगिरी से सर, इनकी बात को सीरियसली नहीं लिया जाए। माथुर साहब, चंद घंटे तो है ना, लड़ लूं ना, तब तक तो लड़ सकता हूं ना। जॉली साहब, ये देखो यार, कोर्ट में लड़ने वड़ने की बात मत करो आप। नहीं, माथुर साहब एकदम ठीक बोल रहे हैं। मुझे लगता है पुलिस से कोई गलती हो गई है। बाबा जी सॉरी, आप जा सकते हो। एक मिनट जॉली जी, आप वहीं रुके। एक मिनट सर, मैं आपसे हाथ जोड़ के विनती करता हूँ, मैं इससे कुछ सवालात करना चाहता हूँ। मैं बड़ी मुश्किल से इसको लेके आया हूँ। मैं एक मौका मुझे दे दीजिए। आपने क्या कहा था? अभी ऑटो बस कुछ नहीं मिलने वाला, एक मौका। 1 मिनट, आप चिल्लाना बंद करोगे जरा? 2 मिनट चुप रहोगे आप? गलती हो, 2 मिनट चुप रहो। ठीक है, मैं विटनेस को अलाउ करता हूं। अरे सर, अब क्या सर? माथुर साहब, आई थिंक कोर्ट हैज द राइट टू डिसाइड। ओके जी, एंड कोर्ट हैज डिसाइडेड। प्लीज। थैंक यू। तो आप निरी ब्राह्मण ब्रह्मचारी, तो फिर धर्म का बड़ा ज्ञान होगा आपको। अवश्य है। मैं भी कान्यकुब्ज ब्राह्मण हूं, वो भी जनेऊधारी। तो चलिए 2 ब्राह्मणों के बीच में शास्त्रार्थ हो जाए। पूछिए, क्या पूछना है? चलिए गायत्री मंत्र सुनाइए। ओम भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। बहुत बढ़िया, पूरा नाम बताया।
रामकृष्ण प्रेम कृष्ण सारस्वत। धर्म हिंदू। हिंदू धर्म में कितने वेद हैं? 4। नाम बताएं। ऋग्वेद, सामवेद, यजुर्वेद, अथर्ववेद। 4 युगों के नाम बताएं। सतयुग, द्वापर, त्रेता, कलयुग। वर्ण कितने हैं? 4। ब्राह्मण, क्षत्रिय, वैश्य, शूद्र। आपका वर्ण क्या है? ब्राह्मण। कौन से ब्राह्मण? गौर ब्राह्मण। कौन से गौर? सांडे गौर। गोत्र? शांडिल्य, प्रवार, वशिष्ठ, वेद, यजुर्वेद, उपवेद, बेतरियाणी, मुख, श्रीमुख, कुल देवता, सप्तसुरी, चरण, वाम, विश्वा। या अल्लाह, इससे आगे भी होता है। क्या कहा आपने? बिस्वा नहीं पता, नहीं पता, बिस्वा नहीं पता। विश्वा से पहले क्या कहा? विश्वा से पहले क्या कहा इकबाल कादरी? लानत है तेरे पे इकबाल कादरी, लानत है। अब तो अल्लाह का नाम भी आ गया जुबान पे। अब तो सच बोल। देख तू कुछ भी कर ले, तू बचेगा नहीं। कब तक जिएगा झूठ की जिंदगी? अस्तगफिरुल्लाह। वाइंती वन पोस्ट क़यामत के 2 कुछ बुद्धि खुदाइश। मैं आईने वाला सिद्ध न किया। खुदाई जो उच्छान कुछ जो गुनाहगार सोई कर फैसलन पोस्ट क्या छू पोस्ट के छू ना परवायती करना मिला इंसाफ। खुदाई करे इंसाफ पन्नी दरबार बस इंशाअल्लाह। इकबाल कादरी, अगर मैं चाहता था तुम्हारा मेडिकल टेस्ट करवा के ये पता कर सकता तुम कितने बड़े पंडित हो, मगर मुझे तुम्हारी जुबान से सुनना था। कोर्ट को बताओ तुम्हारा असली नाम क्या है, बताओ। जज साहब, मेरा नाम मोहम्मद इकबाल कादरी है। मुझे सिंह साहब ने अरेस्ट किया था। मैं उनकी कस्टडी में था, लेकिन उन्होंने मुझे कोर्ट में पेश नहीं किया। मैं जानता था कि वो मेरा एनकाउंटर करने वाले हैं। एक दिन मौका देखकर मैंने उनसे कहा कि अगर वो मुझे जाने देंगे तो मेरे आदमी उन्हें बहुत सारा पैसा देंगे, और उन्होंने मेरी बात मान ली। इसे लेके कहाँ जा रहे हैं? सिंह साहब ने आजाद कर दिया। जा रहा आजा। सिंह साहब को कितने पैसे दिए? 50 लाख, 25 लाख एडवांस और 25 एनकाउंटर के बाद। आई ऑब्जेक्ट श्रीमान। और कुछ नहीं कहना जनाब, मगर माथुर साहब की एक बात का जवाब जरूर देना चाहूंगा कि हमें सूर्यवीर सिंह चाहिए या फिर इकबाल कादरी। আল্লাহর শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার টাকা পয়সা ছিনিয়ে নিল। আল্লাহর শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার জমি জায়গা ছিনিয়ে নিল। আল্লাহর শাস্তি এটা নয় যে আল্লাহ আপনার ক্ষমতা ছিনিয়ে নিল। যদি এটাই আল্লাহর শাস্তি হতো তাহলে দেখেন, 1 মিনিট দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আবুল আম্বিয়া, নবীগণের পিতা, মুসলিম জাতির পিতা। ইব্রাহিমের সন্তান হচ্ছে ইসহাক, ইসহাকের সন্তান হচ্ছে ইয়াকুব, ইয়াকুবের সন্তান হচ্ছে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নবী, তার পিতা নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী। আন নাবী ইবনুন নাবী ইবনুন নাবী ইবনুন নাবী, নবীর ছেলে নবীর ছেলে নবীর ছেলে নবী। এর চেয়ে সম্মানিত বংশ পৃথিবীতে আর নাই, আর হয় না। ইব্রাহিমকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, যত নবী কিয়ামত পর্যন্ত আসবে, ইব্রাহিমের পরে যত নবী এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই কার বংশধর? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। সেই মহান বংশের একজন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নিজ ভাই, তার সৎ মায়ের পেটের একই পিতার ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করে দিল। আপনার ভাই কি আপনাকে কুয়ায় নিক্ষেপ করেছে নাকি? হ্যাঁ? তাহলে ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়ায় নিক্ষেপ করা হলো, মানে ইউসুফ আলাইহিস সালামকে কি আল্লাহ ভালোবাসেন না? কথার আমার উত্তর দেন। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়া থেকে তুলে কৃতদাস বাজারে বিক্রি করা হলো, গোলাম। আপনি কোনোদিন কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হয়েছেন? উপস্থিত যারা আছেন, বিক্রি হননি। ইউসুফ আলাইহিস সালাম মানুষের বাড়িতে বিক্রি হয়ে মানুষের বাড়িতে কাজের লোক, চাকর হয়ে কাজ করেন। ঝাড়ু দেন, পানি চাইলে পানি দেন। উনি তো আর জানেন না ওনার সাথে কি ঘটেছে, উনি তো কৃতদাস, ওনাকে তো কিনে নিয়ে যাওয়া হয়েছে, উনি তো কাজের লোক, চাকর। আপনি কোনোদিন মানুষের বাড়িতে চাকর কৃতদাস হিসেবে ছিলেন? ছিলেন? ছিলেন।
ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখান থেকে এমন মিথ্যা অপবাদ তার মাথার উপর চাপিয়ে দেওয়া হলো, এমন মিথ্যা অপবাদ, ওরকম মিথ্যা অপবাদ আপনার নামে হয়তো কোনোদিন চাপানো হয়নি। সেই মিথ্যা অপবাদ মাথায় নিয়ে উনি চলে গেলেন জেলে। টানা 7 বছর জেল খাটলেন। আপনি জেল খেটেছেন 7 বছর? খাটেননি। এই যে কুয়ায় নিক্ষেপ করা হলো ইউসুফ আলাইহিস সালামকে, বাজারে বিক্রি করা হলো কৃতদাস হিসেবে, মানুষের বাড়িতে কাজ করলেন চাকর হিসেবে, অপবাদ মাথায় নিলেন, মাথায় নিয়ে জেল খাটলেন 7 বছর। এতগুলো বিপদ তিনি অতিক্রম করতেছেন, তখন তিনি নিজে নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী, আর তখন তার পিতা ইয়াকুব তার জন্য অঝোর ধারায় চোখের পানি ফেলে দোয়া করতেছেন আল্লাহর দরবারে। তার জন্য তার পিতা নবীর দোয়া আছে, তার নবী জীবিত, পিতা জীবিত। বাম পৃথিবীতে তো এরকম ঘটনা ঘটে যার বাপ নাই তার সাথে, ওনার পিতা জীবিত এবং নবী হিসেবে, এবং চোখের পানি ফেলতে ফেলতে অন্ধ হয়ে গেছে সন্তান ইউসুফের জন্য। তাহলে এবার বলেন, প্রশ্ন উপস্থিত জনতার নিকটে, যে ইউসুফ আলাইহিস সালামকে আপনারা যেহেতু বলছেন যে আল্লাহ তাকে ভালোবাসে, আপনারা যেহেতু দাবি করতেছেন, তো আল্লাহ যে তাকে ভালোবাসে, এই ভালোবাসার প্রমাণটা কোথায়? উত্তর দেন, আমি উত্তর চাচ্ছি। জি, অন্য একটা উত্তর চাচ্ছি। আচ্ছা, আমি উত্তর দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে ভালোবাসেন, এটা তার পুরো জীবনীতে সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ তাকে জেনার মতো অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে এবার বুঝেন তার উল্টাটা, এবার তার পাল্টাটা বুঝেন, যে আপনার উপর আল্লাহর দয়া আছে না নাই? আপনার টাকা পয়সা নাই মনে করছেন আমার উপর দয়া নাই, খেতে পাই না মনে করছেন দয়া নাই। আর ইউসুফের চেয়ে কষ্ট আপনি কোনোদিন করেনই। তাহলে ইউসুফের উপর আল্লাহর দয়া ছিল, তার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জেনা থেকে বাঁচিয়েছেন, জেনার মতো মহা অপরাধ থেকে বাঁচিয়েছেন। এবার আপনি শুনেন, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় গজব, সবচেয়ে বড় আযাব এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জেনার মতো অপরাধে লিপ্ত রেখেছে। আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় আযাব, সবচেয়ে বড় গজব এটাই যে আল্লাহ আপনাকে সুদের মতো মহা অন্যায়, মহা অপরাধে লিপ্ত রেখেছে। আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তির এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে ফ্রি ফায়ার, পাবজির মতো নিকৃষ্ট গেমে ব্যস্ত রেখেছে। আপনার উপর আল্লাহর শাস্তির, আযাব, গজবের এটাই প্রমাণ যে আল্লাহ আপনাকে মদ, নেশা, জুয়া, আড্ডায় ব্যস্ত রেখেছে। আপনার উপর আল্লাহর শাস্তির সবচেয়ে বড় প্রমাণ এটাই যে আপনি আল্লাহর দয়া পান না, আপনি আল্লাহর রহমত পান না, আপনি আল্লাহর করুণা বঞ্চিত, আল্লাহর করুণা দৃষ্টি আপনার উপর নাই। কোন ভাগাড়ে পড়ে আপনি মারা যাবেন এটা আল্লাহ পরোয়া করে না। আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত, আল্লাহর রহমত থেকে বিতাড়িত, আল্লাহর করুণা থেকে বিতাড়িত। এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি। অতএব আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে তার রহমত থেকে বঞ্চিত না করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে তার দাসত্ব করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষে জরুরি 2 থেকে 3টে কথা। 1 নাম্বার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, রহমত, করুণা পাওয়া একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা। আর এই দয়া, করুণা, রহমত পাওয়ার কয়েকটা বড় উপায়। 1 নাম্বার উপায় হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারা। যে মানুষের জীবনে পবিত্র কোরআন নাই, যে মানুষের সকাল কোরআন দিয়ে শুরু হয় না, কোরআন দিয়ে শেষ হয় না, সেই মানুষের জীবন আল্লাহর রহমত বঞ্চিত, আল্লাহর করুণা বঞ্চিত, আল্লাহর দয়া বঞ্চিত।
যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওই বাড়ি আল্লাহর দয়া বঞ্চিত, আল্লাহর রহমত বঞ্চিত, আল্লাহর করুণা বঞ্চিত। কোরআন আল্লাহর রহমত, বরকত, দয়া পাওয়ার মাধ্যম। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওটা 32 কেজি দুধ দিয়ে তৈরি হচ্ছে এক সুস্বাদু খাবার, সাথে তৈরি করা হচ্ছে মচমচে লুচি পুরি। এ খাবার এতটাই জনপ্রিয় যে সপ্তাহে 2 দিন খোলা হাটে বিক্রি হওয়া মজার এই খাবার খেতে ভিড় জমান ভোজন রসিকেরা। এটি বগুড়ার বুড়িগঞ্জ হাটের বিখ্যাত আব্দুর রাজ্জাকের খিরসাপুরি। খাইতে ভালোই লাগে, হাটের দিন হলে একটু খাওয়া দাওয়া হয়, হাটের দিন ছাড়া তো এগুলো বসে না। খুব সুস্বাদু, ভালো। প্রতি হাট সোমবার আর শুক্রবার প্রতিনিয়ত আসে খাই, স্বাদ লাগে, ভালো লাগে, যার কারণে আমরা খাই। হাটের আগের দিনই শুরু হয় আব্দুর রাজ্জাকের ব্যস্ততা। গোয়ালে থাকা গাভীর দুধ দোয়ানো থেকে শুরু করে খিরসা তৈরির সব প্রক্রিয়া নিজ হাতেই করেন আব্দুর রাজ্জাক। খিরসা তৈরির মূল উপকরণ দুধ হওয়ায় একদিনেই প্রয়োজন পড়ে 35 দুধ, অর্থাৎ 32 কেজি 550 গ্রাম দুধ। 20 দুধ সংগ্রহ করেন নিজের গোয়ালে থাকা গাভী থেকে এবং বাকি 15 দুধ কিনে আনেন বাইরে থেকেই। দুধের সরবরাহ আমার একটা গাভী আছে, ধরেন 20 সের হয়, একজন 10 সের দিয়ে যায়, আবার ছাগল 5 সের নিয়ে এলো। মোট আজকের দুধের কাম হলো 35 সের। খিরসা তৈরি করতে শুরুতেই বেশ কিছুক্ষণ জাল দেওয়া হয় দুধ। দুধ ঘন হয়ে এলে তার ভেতরে দেয়া হয় চিনি। এদিকে ঠান্ডা দুধ দিয়ে মেখে নেওয়া হয় অল্প পরিমাণে ময়দা। খুব ভালোভাবে দুধ ও ময়দার মিশ্রণ তৈরি করে সেটিও ঢেলে দেওয়া হয় গরম দুধের মধ্যে। আবারও কিছুক্ষণ জাল দেওয়ার পর নামিয়ে রাখা হয়। পরে তা ঠান্ডা হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অসংখ্য সংস্থার প্রস্তাবনা দিয়েছে। তো সেই জায়গাগুলো থেকে আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসেছি, কিন্তু আমরা যতটুকু অনুভব করতে পারলাম, ফিল করতে পারলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে মানে এক প্রকার আমাদের কোনো কথাকে তারা দাম দিচ্ছে না। এটা সত্য কথা, কোনো কথাকে দাম দিচ্ছে না। দেখেন, দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলার মধ্য দিয়ে আজকের এই জায়গাটাতে আমরা সম্মিলিতভাবে এসেছি। আর এই দীর্ঘ দুঃশাসনে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে এদেশের রাজনৈতিক ভোটাধিকার, এদেশের হচ্ছে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কণ্ঠ জারি। বিমানের টিকিট কাটার প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের প্রধান নির্বাহীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীরা প্রতিষ্ঠানটির অফিস কক্ষে এসে পাওনা টাকা ফেরত চেয়েছেন। শনিবার 2 আগস্ট রাতে রাজধানীর মতিঝিলের প্রতিষ্ঠানটির অফিস কক্ষে প্রায় শতাধিক ভুক্তভোগী উপস্থিত হয়। এ সময় তারা পাওনা টাকা ফেরত চায় এবং অফিস স্টাফদের ওপর চড়াও হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সিউচার যদি চলে যায় তাহলে প্রত্যেকটা টিকিটের টাকা কি সিউচার নিয়ে চলে গেছে? উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থা রয়েছে মৌসুমী বায়ু। এ অবস্থায় সন্ধ্যার মধ্যে দেশের 4 অঞ্চলে ধেয়ে আসতে পারে ঝড়। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ 60 কিলোমিটার। এজন্য সন্ধ্যা বিএনপি যা ইচ্ছে করুক, জামাত ইসলাম যা ইচ্ছে করুক, বিএনপি, জামাত বা অন্যান্য কোন দলের আহ্বানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছিল না। নামছিল তার ইন্টারের ছেলেটা, 8 9-এর বাচ্চাটা, ভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েটার রক্তাক্ত শরীর যখন রাজপথ রাঙিয়ে দিয়েছে, তাদের জন্য নেমেছে। কিন্তু আফসোস, আমাদের ভাই বোনেরা অনেকে করাপ্টেড হয়ে যাচ্ছে। আমি কোনোভাবে ভেবে পাই না আমার যেই ভাই 400 টাকা 500 টাকার টি শার্ট পরতে 1 বছর আগে, সে এখন 5000 টাকার টি শার্ট কোত্থেকে পরে। একটা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে যা ধার করতে হতো, তার হাতে এখন আইফোন কোত্থেকে আসে এটা বলতে হবে। সুতরাং বিএনপি যদি চাঁদাবাজি করে, জামাত যদি করে, তাদের বিরুদ্ধে আমরা বলবো এর মানে এই না এই জুলাইকে যদি কেউ বিক্রি করে দিয়া নতুন বাইক কেনে, আইফোন চালায়, ফ্ল্যাট কেনে, তারে আমরা ছাইড়ে দেওয়ার মালিকানা দেই না। সুতরাং এই নতুন বাংলাদেশের রাজনীতি হবে শতভাগ সততা এবং ইনসাফের রাজনীতি। সুতরাং এই ভ্যানগার্ডকে অনুরোধ করি, ভাইরা আমার, বাংলাদেশের সামনে অনেক কঠিন পরীক্ষার সামনে। সেই পরীক্ষায় আমাদের অন্তত এমন কিছু মুখ লাগবেই লাগবে। 18 কোটি মানুষ চক্ষু বন্ধ করে যেন বলতে পারে দুনিয়া উল্টে যেতে পারে, কিন্তু এই ছেলে কয়টা, এই মেয়ে কয়টা জীবনেও করাপশন করবে না, দেশ অন্য কারো কাছে বিক্রি করে দিবে না। সুতরাং এই জুলাই ওয়ারিয়ার্সের কাছে আমাদের যেসব ভাই বোন আছেন, আসেন রাষ্ট্র যা যা সংস্কার করে করুক। আমি আজকে আপনাদের সামনে ওয়াদা করছি, পারলে আমরা 100 জন ওয়াদা করি যে সবাইকে নিজের সংস্কার করি চলেন। অন্তত আমরা যত গুনাহ করি, আমরা যত পাপ করি, প্রত্যেকে 18 কোটি মানুষ এত মুখে সংস্কারের কথা বলি, 18 কোটি মানুষ যদি একদিনে একটা পাপ কম করে,
তাহলে এই 56,000 বর্গমাইলে একদিনে 18 কোটি পাপ কমে যায়, আপনি ভাবেন। কিন্তু আমরা সবাই অন্যের সংস্কার করি, নিজের সংস্কার চাই না। সুতরাং চলেন এই আর একটা কথা প্লিজ, কেউ নিজেরে ফোন দিয়ে বলে ভাই আমি একজন জুলাই যোদ্ধা, এটাকে মুক্তিযুদ্ধ ব্যবসার মতো। ভাই কি ফোন দিয়ে বলবে আপনি কে, বলে ভাই আমি একজন জুলাই যোদ্ধা, মানে কি? কোন জুলাই যোদ্ধার মধ্যে এইসব বলা চলবে না। সবাই বাংলাদেশের নাগরিক। আপনার সমস্যা থাকলে নাগরিক প্রশ্ন ডিল করবেন, জুলাই যোদ্ধা নিয়ে এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ নীতি কাউকে দেয়া হবে না। সুতরাং যেই জুলাই শুরু হয়েছিল, ভবিষ্যতের ইনসাফের বাংলাদেশ বিনির্মিত হওয়ার আগ পর্যন্ত আমাদের জান পরাণ দিয়ে হলেও সেই জুলাই চলছে, সেই জুলাই চলবে। এই যে পিয়ার পদ্ধতিটা উনি আনলেন, পিয়ার পদ্ধতি নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করে চাঁপাইনবাবগঞ্জের অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বাড়িতে গিয়ে চাঁদাবাজির অভিযোগে সোহেল রানা নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে 31 জুলাই দিবাগত রাত 12টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, আটক সোহেল রানা পৌর এলাকার নয়াগোলা মহল্লার মৃত শরীফুল ইসলামের ছেলে। সোহেল রানা ও তার আরও 3 সহযোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকত আলীর বাড়িতে গিয়ে বাল্য বিবাহের অভিযোগ তোলে। পরে জোরপূর্বক ভিতরে ঢুকে চাঁদা দাবি করে এবং নারীদের মারধর করে গলার 2টি সোনার চেন ছিনিয়ে নেয়। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে সোহেল রানাকে ধরে গণপিটুনি দেয় এবং তার 3 সহযোগী পালিয়ে যায়। এ ব্যাপারে ভুক্তভোগী সেনা সদস্য জানায়, 31 জুলাই আমার মেয়েকে দেখতে ছেলেপক্ষ আসবে। এর আগের রাতে কয়েকবার যুবক বাল্য বিবাহের অভিযোগ তুলে চাঁদা দাবি করে। এতে সন্দেহ হলে দরজা খুলতেই তারা জোর করে ঢুকে পড়ে এবং অশোভন আচরণ করে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতি। সন্তান যখন প্রথম হাঁটা শিখে তখন পেছনে ছুটে যান বাবা, সন্তানকে ধরে রাখতে নয়, পড়ে যাওয়ার পরও সে আবার নিজেই উঠে দাঁড়াতে পারে কিনা তা দেখতে। কারণ বাবা জানেন বারবার পড়ে যেতে যেতেই ছোট্ট শিশুটি নিজের পায়ে দাঁড়াতে শিখবে। যে কোনো বাবাই সারাদিনের ক্লান্তি ভুলে যান সন্তানের হাসিতে, কিন্তু সেই সন্তান যখন হারিয়ে যায় চিরতরে, তখন কেমন ঝড় বয়ে যায় বাবার হৃদয়ে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অরিত্র তো আপনি কি অরিত্র বাবা এটা যখন বলছে তখন আমার সমস্ত শরীর হিম হয়ে গেছে। আমি বাবা তো আমি বুঝি কি বলতে চাচ্ছে। আর অরিত্র আপনি কি অরিত্রের বাবা, এই কথাটা হলো পৃথিবীর সমস্ত ভয়ানক সাংঘাতিক কথার সূচনা এভাবেই হয়। আমি তখন পলিটিক্সে এসে, এই পলিটিক্যাল সাইডে এসে, এই রাজনীতিতে এসে এমন কিছু নাই যে হারাই নাই। আমি ফাতেমা খানম লিদার সব কিছু বিসর্জন দিয়েছি, কিন্তু তার ফলস্বরূপ আমরা কি টাকা চেয়েছি, ভাত চেয়েছি? এই পলিটিক্সকে আমাদেরকে ভাত দেয়, টাকা দেয় না কোনো কিছু দেয়? কিছুই আমাদেরকে দেয় না। আমরা এখানে এসেছি একটি লক্ষ্যে, যে সুন্দর একটি দেশ, আমাদের শহীদ ভাইদের চাওয়া পাওয়া ছিল, আমাদের আহত ভাইদের যে চাওয়া পাওয়া ছিল, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এইখানে এসেছিলাম। তবে চট্টগ্রামের কিছু সংখ্যক মানুষের স্বার্থের কাছে, স্বার্থ সান্নিধ্যের কাছে, তাদের চাওয়া পাওয়ার কাছে আমাদের চট্টগ্রামের রাজনীতি বলেন, চট্টগ্রামের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সম্মুখসারী যারা ছিল তাদেরকে বলেন, সবাই হারিয়ে গেছে। এখন বলতে গেলে কেউই নেই তেমন একটা। সো সব কিছু আজকে শেষ। আজকে তারাই তার জন্য, এই সব কিছুর জন্য আজকে তারাই দায়ী, কিছু সংখ্যক ভাই ব্রাদার। এবং যারা কেন্দ্রের সাথে বিভিন্ন লিঙ্ক আপ করে, যারা কেন্দ্রের সাথে বিভিন্ন লিয়াজু করে এই যে চট্টগ্রামের মধ্যে একটার পর একটা কোরাম বানাইছেন, কোরাম বানায়া যে এই যে আজকে জুলাই মাসে বসে যদি সকল রাজনৈতিক দল এক টেবিলে এক আলোচনায় ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর স্বার্থের জন্য যদি ঐক্যবদ্ধ না হন, সবারই বিপদ আছে, সবাই ভুক্তভোগী হবেন।
সবাই আবার অত্যাচারিত হবেন, আবার নির্যাতিত হবেন। গতকালকে শাহবাগে জুলাই যোদ্ধারা পক্ষে বিপক্ষে মারামারি করে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ব্যতীত আমরা আশাহত, দুর্ভাগ্য এই জাতির, এটা আমাদের জন্য কষ্টের, আনন্দতে তো নয়, এটা কষ্টের। জুলাই যোদ্ধা, নামে জুলাই যোদ্ধা। শেখ হাসিনার বিচার তো এই মাটিতে হতেই হবে। শেখ হাসিনার বিচার ছাড়া কোন নির্বাচন হবে এটা আমি মনে করি হতে পারে। শেখ হাসিনা এমন একজন যে তাকে যদি বিচার করতে না পারে তাহলে এই দেশের নির্বাচন হওয়া বা অন্য কোন সরকার আসা, তাদের হাতে বিচারের ভার ছেড়ে দেয়া এই অন্তর্বর্তীকালীন সরকার তা করতে পারে। আমাদেরকে আঘাত করার প্রতিবাদে যে মামলা করা হয়েছিল, শুনতে পাচ্ছি বরিশালের সরকারের বিশেষ আদেশে আমাদের সেই কাউন্টার মামলাটি প্রত্যাহারের নাকি নির্দেশ হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমাদের চেয়ারম্যানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, আমাদের ওই পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এগুলো, এই নিদর্শনগুলো প্রমাণ করে দেশের সরকার নাই, দেশের নো গভর্নমেন্ট চলছে। আমরা একটি ধারণা দেখাতে চাই যে আসলে পিআর পদ্ধতিতে নির্বাচন আসলে কিভাবে হয় এবং সেখানে কিভাবে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত হয়। একটি নমুনা আমরা এখানে প্রদর্শন করেছি। সেটিতে আমরা যদি ধরে নিই যে বাংলাদেশের মোট ভোটার সংখ্যা প্রায় 12 কোটি, মোট সংসদীয় আসন 300টি। এখানে প্রতি 1% ভোটের জন্য 3টি করে আসন পাবে প্রত্যেকটি দল, অর্থাৎ 1% কোনো দল ভোট পেলেই সেই দল 3টি আসন পাবে। আমরা এটি উদাহরণের জন্য ধরে নিচ্ছি যে দল ক পেয়েছে 45% ভোট, সেক্ষেত্রে তাদের সংসদে 3 45 135টি আসন নিশ্চিত হবে। আর দল খ যদি 35% ভোট পায় তাহলে 105টি আসন তারা পাবে। আর দল গ যদি 10% ভোট পায় তাহলে তারা 30টি আসন সংসদে পাবে। দল ঘ 5% ভোট পেলে 15টি আসন তারা সংসদে পাবে। আর দল উ 4% ভোট পেলে 12টি আসন তারা সংসদে নিশ্চিত করতে পারবে। আর সর্বশেষ 1% ভোট যদি কোনো দল পায় সেক্ষেত্রে তারা সংসদে 3টি আসন পাবে। যদিও এটি নিম্নকক্ষের একটি ধারণা দিলাম আমরা, যদিও বাংলাদেশে সর্বশেষ ঐক্যমত্য কমিশনের যেই আলোচনা হয়েছে সেই ঐক্যমত্য কমিশন আলোচনা অনুযায়ী উচ্চকক্ষে অর্থাৎ 100টি যে সংসদীয় আসনের উচ্চকক্ষ গঠিত হবে সেখানে পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নির্বাচিত হবে। আমরা পিআর পদ্ধতি বিশ্বের কোন কোন দেশে কি অবস্থায় আছে আমরা সেই সম্পর্কে একটু ধারণা নিতে চাই। আমরা যদি একটু মোটা দাগে বলি, 170টি গণতান্ত্রিক দেশের মধ্যে পিআর পদ্ধতি প্রচলিত আছে 91টি দেশে, অর্থাৎ 170টি দেশের 54% দেশে পিআর পদ্ধতি আছে। অন্যদিকে উন্নত দেশগুলোর যে সংগঠন ওইসিডির 36টি দেশের মধ্যে 36টি সদস্য দেশের মধ্যে পিআর পদ্ধতি 25টি দেশে আছে, অর্থাৎ প্রায় 70% দেশে আছে। অর্থাৎ পৃথিবীতে যেই গণতান্ত্রিক দেশগুলো রয়েছে সেই গণতান্ত্রিক দেশগুলোর বেশিরভাগ দেশেই কিন্তু মোটামুটি বলা যায় যে পিআর পদ্ধতি কেউ আংশিক, কেউ পূর্ণভাবে, কেউ নিম্নকক্ষে, কেউ উচ্চকক্ষে, নানাভাবে নানা আঙ্গিকে পিআর পদ্ধতি এরই মধ্যে